আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, স্মরণে তাকেই রাখি। তো আজকের বিষয় হচ্ছে, সমসাময়িক বিষয় হচ্ছে 52, বিষয় হচ্ছে হাদির সিঙ্গাপুরে যাওয়ার প্রক্রিয়া এবং এই গুলাগুলি, হানাহানি, কুবাকুবি সংস্কার। তো আমার মা মাটির দেশ, মা মাটির দেশে আমার মনে হয় সবাইকে নিয়ে সৌহার্দ্য সম্পর্ক নিয়েই ভোটে আলোচনা করা সম্ভব তৈরি করে তুলতে হবে। তো উচিত কোনো কিছুই না, উচিত কোনো কিছুই না। আপনার কাছে কলম আছে, ক্ষমতা আছে, আপনি যেটা ভালো লাগে সেটাকে রাইট দেন, যেটা খারাপ লাগে সেটাকে ক্যান্সেল করেন। কিন্তু খারাপটাকে আপনি বিশ্লেষণ কখনো করে দেখেছেন? খারাপটাকে কখনো বিশ্লেষণ করে যদি দেখতেন তাহলে দেশে এত হানাহানি হতো না। কারণ সত্যটাকে লুকিয়ে রেখে মিথ্যাটাকে ওপেন করে কতদিন চলা যায়? আপনি সত্যটাকে ধামা চাপা দিয়ে কতটুকুন আপনি কতদিন চলবেন? যেখানে মিথ্যার কাছে যখন সত্য প্রকাশ হবে তখন মিথ্যা বিলুপ্ত হবে। এটা হাদিস কোরআনের কথা। তো হাদিস কোরআনের কথা যদি মহান আল্লাহ তাআলার তরফ থেকে যদি আসে তাহলে এটা তো নিশ্চয় চিরন্তন সত্য। মানুষ যেমন মরণশীল, চিরন্তন সত্য, এইগুলো হাদিস কোরআনের কথাগুলোও কিন্তু চিরন্তন সত্য। তো আমরা দেশের মানুষ কি করতে পারি? আমরা গায়ে খাটতে পারি। আপনার চেয়ারে তো আমরা বসতে পারবো না। আমরা গায়ে খাটতে পারি, আমরা দেশকে উন্নয়ন করতে পারি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, যেমন ধান, পাট, সবজি যা খায় মানুষ বাঁচবে, সেইগুলো দিয়ে আমরা গায়ে খাটতে পারি। গায়ে খাটে আমরা উন্নয়ন করতে পারি। যেখানে শাকের দাম যদি 20 টাকা হয়, আমরা গায়ে খাটে যদি সবজি চাষ করি অনেক, সেখানে আমরা 15 টাকা নামায় নিয়ে আসতে পারবো। আমরা গায়ে খাটতে পারবো, কিন্তু আপনার চেয়ারে তো বসতে পারবো না। কিন্তু আমরা গায়ে খাটবো আর আপনারা চেয়ারে বসে কলমের গুঁতা দিয়ে লাখ লাখ টাকা আপনি বিদেশে পাচার করবেন। সেটা কোন ধরনের নিয়ম? এটা কি একটা দায়িত্ববান পুরুষের নিয়ম যে আমাদের দেশের গরিব মানুষদেরকে ঠগিয়ে, ধোকা দিয়ে বিদেশে টাকা পাচার করা, বিদেশে বাড়ি কিনা, বিদেশে বিলাসবহুল গাড়ি কিনা? এটা কি উচিত? উচিত না। আপনি গরিব মানুষদেরকে ব্যবহার করা ছাড়েন, আপনি গরিব মানুষের দিকে তাকান, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আপনাকে হেফাজত করবেই। আপনারা দেখেন আজকে আমরা সাংবাদিক কিভাবে লাঞ্ছিত হচ্ছি, কিভাবে মারছে, কিভাবে আছাড় মারছে, কিভাবে ক্যামেরা কারে নিচ্ছে, কিভাবে ক্যামেরা কারে পানিতে ফেলে দিচ্ছে, মোটরসাইকেলে আগুন ধরাই দিচ্ছে। আমরা যদি সংবাদ সংগ্রহ করতে যেয়ে যদি এই ধরনের হ্যারাসমেন্ট হই, তাহলে বহির্বিশ্বে জানবে কিভাবে যে আমাদের বাংলাদেশ কিভাবে পরিচালনা করছে, কারা করছে। আমরা তো দেশের ভাবমূর্তি নষ্ট করছি না, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা। আজকে দেখেন আসিফ মাহমুদ উপদেষ্টা বিদেশে গেল, জাতিসংঘে গেল, পচা ডিম খাই আসছে। পচা ডিম কি ওই একা খাইছে? পচা ডিম আমার দেশের মানুষ সবাই খাইছে, আপনিও খাইছেন। আজকে আমাদের দেশ কোথায় গেছে? আগে মানে গত এক বছরে যেভাবে বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা ছিল সেটা ঝিমাই গেছে। কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। মানুষ এখন রিক্সা চালাচ্ছে, ভিক্ষা করছে, মানুষ এখন পাইট খাটছে। তো এই ধরনের কার্যকলাপগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। গরিব মানুষের পেটে 4টা ডাল ভাত তুলে দিতে হবে। গরিব মানুষকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারা কীভাবে আজকে ঠান্ডা জনিত যে গরিব মানুষ স্টেশনে ঘুমায় আছে, আপনি একদিন স্টেশনে আসেন, দেখেন গরিব মানুষরা কিভাবে আছে, শীতে কাতর হয়ে কাঁপতেছে। আপনাদেরকে এইগুলো দেখার দায়িত্ব কার?
সাধারণ জনগণের না, এটা দেশের গার্জিয়ানদেরই দরকার। তো দেশের গার্জিয়ান যেখানে নর্মাল, দুর্বল, উইক, যেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সেখানে আপনি বসে থাকা তো লাভ নেই। আপনাকে পদত্যাগ করে একটা দায়িত্ববান পুরুষকে দায়িত্ব দিতে হবে। এটা দ্রুত সংস্কার করেন, নাহলে দেশে তো মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। দেশে ঢাকাতে প্রত্যেক দিন মারামারি, খুনাখুনি, হানাহানি, ধাওয়াধাওয়ি, ধরাধরি, পাটাপাড়ি। তো মানুষ, ছাত্রছাত্রীরা যাবে কোথায়? ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে কখন? ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে কখন? সুদানে জাতিসংঘের মিশনে 6 জন নিহত। অস্ট্রেলিয়ার ব্রিজ, এবং অস্ট্রেলিয়ার ব্রিজে এই 10 জন সন্ত্রাস দ্বারা নিহত হয়। সহমর্মিতা জানাচ্ছি। এই যে অস্ট্রেলিয়াতে, সুদানে জাতিসংঘের মিশনে 6 জন নিহত, এবং অস্ট্রেলিয়ার ব্রিজে এই 10 জন যে সন্ত্রাস দ্বারা নিহত হয়, সহমর্মিত, তাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি সহমর্মিত। তো এইগুলো সারা বিশ্বে হবে, কিন্তু মাত্রা কম হবে। মাত্রা কেন বেশি হচ্ছে? প্রত্যেক দিন মারামারি, প্রত্যেক দিন ধরাধরি, প্রত্যেক দিন মার্ডার, প্রত্যেক দিন কাটাকাটি, প্রত্যেক দিন ধরাধরি। এটা কি আপনারা সংস্কার করতে পারেন না? কেন পারেন না? ব্যর্থটা কোথায়? পয়েন্টটা কোথায় যে আমরা পারছি না? পয়েন্টটা কোথায়? সেই পয়েন্টে আপনারা পাওয়ার প্রয়োগ করেন। যেখানে 10 ভোল্ট লাগবে সেখানে 15 ভোল্ট দেন। 15 ভোল্টে না হলে 20 ভোল্ট দেন। 20 ভোল্ট না হলে 50 ভোল্ট দেন। 50 ভোল্টও যদি না হয়, তাহলে আপনি আপনার সমস্ত বাহিনী নিয়ে আপনি ব্যবস্থা নেন। আপনার কাছে তো সবই আছে। 5 ভোল্ট থেকে, 1 ভোল্ট থেকে একবারে 1000 ভোল্ট পর্যন্ত আছে। আপনি 1000 ভোল্ট না পারেন, অ্যাম্পিয়ার দেন। কত অ্যাম্পিয়ারে কাজ করবে না? কত এক্সিটেশনে কাজ করবে না? আপনি এক্সিটেশন বাড়ান। যে এক্সিটেশন বাড়াইলে আমার মনে হয় এটা সংস্কার হবে। আপনি তাই করেন। আপনার সব কিছু হাতে, আপনার বিজিবি হাতে, র্যাব হাতে, আর্মি হাতে, সিটিএসবি হাতে, পুলিশ হাতে, ডিবি হাতে, সবই হাতে, এনএসএফআই হাতে, প্রশাসনিক আপনার সমস্ত কিছু হাতে। তা আপনি সংস্কার কেন করতে পারছেন না? আসলে সংস্কার করার আপনাদের মুভমেন্ট নাই। আমরা গরিব মানুষ তাই মনে করবো যে আপনাদের সংস্কার করার কোনো মুভমেন্ট নাই। দেশে যা আছে লুটপাট করে, বিদেশে পাচার করে, বাংলাদেশটাকে মুড়ির ঠোস বানায় আমরা বিদেশে ব্যয়বহুলভাবে বসবাস করব। এটা আপনাদের ইচ্ছা। না হলে আমার তো কষ্ট হবে কেন? গরিব মানুষের, সাধারণ মানুষের এত কষ্ট হবে কেন? আজকে সেচ পাচ্ছে না, পানি পাচ্ছে না, খেতে চাষ করতে পারছে না, সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না। তো দেশে এইগুলো খেয়াল রাখতে হবে। তো দেশে যদি উৎপাদন না হয়, আপনি দেশ চালাবেন কিভাবে? খাদ্য মজুদ যা ছিল মোটামুটি শেষের পথে। খাদ্য মজুদ করতে হবে, খাদ্য মজুদও নাই। আপনারা ডিক্লেয়ার দিয়ে বলতে পারবেন যে খাদ্য মজুদ এত বছর যাবে, পারবেন না। কিন্তু বিগত সরকারের আমলে যেই সংগৃহীত যেই ইয়েগুলো ছিল, খাদ্য মজুদ ছিল, সেগুলো এখন আপনারা চালাই যাচ্ছেন। তো সেগুলো শেষ হলে আপনারা মজুদ করবেন কীভাবে? এ দেশে কৃষকদেরকে গলা চিপে ধরছে বাংলার গার্জিয়ানরা। তো আজকে সংস্কার সম্পর্কে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার প্রতি। খোদা হাফেজ।